আমাদের চারপাশের এই যে দুনিয়া, জীবন এখানে চলে কিভাবে ভেবে দেখেছেন কখনো? গাছপালা থেকে শুরু করে বাঘ পর্যন্ত সবকিছুই যেন একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। আজ আমরা জীবনের সেই বেসিক নিয়মগুলো নিয়ে কথা বলবো যা আমাদের পরিবেশকে টিকিয়ে রেখেছে। চলুন শুরু করা যাক। যে কোনো জীবনের গল্পের শুরুটা যদি খুঁজতে চান, তাকাতে হবে ওই আকাশের দিকে। ওই যে সূর্য, এই সূর্যই কিন্তু সবকিছুর মূলে। এটাই আসল এনার্জির সোর্স, যা গাছকে খাবার বানাতে সাহায্য করে, প্রাণীদের চলার শক্তি যোগায় আর পুরো ইকোসিস্টেমটাকে চালু রাখে। এই যে শক্তি, এটা কিভাবে পুরো জীবনের এই জালে ছড়িয়ে পড়ছে, সেটাই আমরা আজ দেখব। পরিবেশ, এনভায়রনমেন্ট শব্দটা তো আমরা রোজই বলি, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক কি? শুধু গাছপালা আর পশু পাখিকেই কি পরিবেশ বলে, নাকি এর থেকেও বেশি কিছু? চলুন তো এই খুব সহজ দেখতে প্রশ্নটার একটু গভীরে যাই। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ইকোসিস্টেম জিনিসটা কি। তারপর দেখব জীবনের এই যে জটিল জাল আর এনার্জি কিছু নিয়ম। শেষে আমাদের নিজেদের ভূমিকা, মানে আমাদের প্রভাব আর বর্জনীয় কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। ইকোসিস্টেম বলতে আমরা ঠিক কি বুঝি? আমাদের এই পৃথিবীর একদম বেসিক বা মৌলিক গঠনটা নিয়ে কথা বলা যাক। সহজ করে বললে, একটা ইকোসিস্টেম হলো প্রকৃতির একটা টিম, যেখানে কিছু জীবন্ত প্লেয়ার আছে, যেমন গাছপালা, পশু পাখি, আর আছে খেলার মাঠটা, মানে মাটি, জল, বাতাস। এই সবাই মিলেমিশে এমন একটা ব্যালেন্সে কাজ করে যে একটাকে ছাড়া আরেকটা ভাবাই যায় না। যে কোনো ইকোসিস্টেমের বুঝলেন দুটো পার্ট থাকে। একটা হলো বায়োটিক বা জীবন্ত অংশ, আর অন্যটা অ্যাবায়োটিক বা নির্জীব। একটু ভাবলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, জল বা মাটি ছাড়া কি কোনো গাছ বাঁচতে পারে? পারে না। আবার গাছপালা না থাকলে হরিণের মতো প্রাণীরা কি খাবে? তো এরা সবাই একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। এই যে ইকোসিস্টেমের একটা নাটক, তাতে মূলত তিনকে প্রধান চরিত্র আছে। প্রথম হলো উৎপাদক, মানে প্রোডিউসার, অনেকটা শেফের মতো, মানে সবুজ গাছপালা যারা সূর্যের আলো থেকে সবার জন্য খাবার বানায়। এরপর আসে খাদক বা কনজিউমার, সোজা কথায় যারা সেই খাবারটা খায়। আর ৩ নম্বরে আছে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একটা, বিয়োজক বা ডিকম্পোজার। এরা হলো প্রকৃতির ক্লিনিং স্টাফ, যারা মরা জীবজন্তুকে ভেঙে আবার পুষ্টি হিসেবে মাটিতেই ফিরিয়ে দেয়। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? ঘরের মাছের অ্যাকোয়ারিয়ামটা কিন্তু সময় মতো পরিষ্কার করতে হয়, তাই না? কিন্তু একটা পুকুর, সেটা তো কেউ পরিষ্কার করতে যায় না। কেন? কারণটা হলো ওই অদৃশ্য ক্লিনিং স্টাফ। অ্যাকোয়ারিয়ামে ওই ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো ডিকম্পোজাররা থাকে না, তাই ময়লা জমে। কিন্তু পুকুরে কোটি কোটি ডিকম্পোজার আছে যারা মরার সবকিছুকে আবার রিসাইকেল করে দেয়, প্রকৃতিকে একেবারে ঝকঝকে রাখে। কি দারুণ একটা সেলফ ক্লিনিং সিস্টেম, তাই না? বেশ, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, জীবনের জাল। মানে সোজা কথায় কে কাকে খায়। দেখব এই খাওয়ার সম্পর্কটা কিভাবে সবাইকে একটা জটিল জালের মধ্যে বেঁধে রেখেছে। সবথেকে সহজ উদাহরণটা দেখি, একটা ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল। এটা আসলে আর কিছুই না, এনার্জি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার একটা রাস্তা। ধরুন, ঘাস সূর্যের আলো থেকে শক্তি নিল, হরিণ সে ঘাস খেল, তো শক্তিটা চলে গেল হরিণের শরীরে। এবার একটা বাঘ এসে হরিণটাকে খেল, শক্তি চলে গেল বাঘের কাছে। দেখলেন তো, এটা একটা ওয়ান ওয়ে জার্নি। এই যে একটার পর একটা ধাপ, মানে ঘাস, তারপর হরিণ, তারপর বাঘ, এই প্রত্যেকটা ধাপকে বলে ট্রফিক লেভেল। ব্যাপারটা একটা সিঁড়ির মতো। একদম নিচের ধাপে আছে প্রডিউসার, মানে গাছপালা। তার উপরের ধাপে আছে প্রাইমারি কনজিউমার বা তৃণভোজীরা। আর সিঁড়ির টপে আছে মাংসাশী শিকারীরা। কিন্তু প্রকৃতি তো আর এত সহজ সরল পথে চলে না, তাই না? বাস্তবে একটা হরিণকে শুধু বাঘ খায় না, হয়তো হায়নাও খায়। আবার হরিণটাও শুধু ঘাস খায় না, গাছের পাতাও তো খায়। তো এই রকম অনেকগুলো সরল ফুড চেন যখন একে অপরের সাথে জট পাকিয়ে যায়, তখন তৈরি হয় একটা বিশাল ফুড ওয়েব বা খাদ্যজাল। চলুন এবার তৃতীয় পর্বে যাই, শক্তির নিয়ম। এই যে এত খাওয়া দাওয়ার কথা বললাম, এর পেছনে কিন্তু ফিজিক্সের কিছু কঠিন নিয়ম কাজ করে। চলুন এই এনার্জি ফ্লোয়ের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। সূর্য তো প্রচুর এনার্জি পাঠায় পৃথিবীতে, তাই না? আচ্ছা, একটা আন্দাজ করুন তো তার কতটুকু গাছপালা ব্যবহার করতে পারে? 50%, 10%,
না, শুনলে অবাক হবেন, মাত্র 1%। হ্যাঁ, মাত্র 1%। আর এই সামান্য 1% এনার্জি দিয়েই কিন্তু পৃথিবীর পুরো জীবজগৎটা চলছে। আর এখানেই শেষ না। এনার্জি যখন এক লেভেল থেকে আরেক লেভেলে যায় তখন আরও বড় একটা অপচয় হয়। এটাকে বলে 10% রুল বা 10% নিয়ম। মানে কি? মানে হলো একটা হরিণ ঘাস খেয়ে যে এনার্জি পায় তার মাত্র 10% সে নিজের শরীরে জমা করতে পারে। বাকি 90% তার নিজের বেঁচে থাকার কাজেই খরচ হয়ে যায়, যেমন দৌড়ানো বা শরীর গরম রাখা। তার মানে বাঘ যখন হরিণটাকে খায় সে ওই হরিণের জমানো মাত্র 10% এনার্জিই পায়। আর এই কারণে বুঝলেন, ফুড চেইনগুলো খুব বেশি লম্বা হয় না। ভাবুন তো, প্রত্যেক ধাপে যদি 90% এনার্জি লস হয়, তাহলে 4-5টা ধাপ পেরোনোর পর একদম টপে যে থাকবে তার জন্য তো আর কিছুই পড়ে থাকবে না। এনার্জির পিরামিডটা একদম সরু হয়ে যায় ওপরে গিয়ে। তাহলে এনার্জি ফ্লোয়ের দুটো বেসিক রুল কি দাঁড়ালো? এক, এটা একটা ওয়ান ওয়ে স্ট্রিট, মানে এনার্জি শুধু সামনের দিকেই যায়, পেছনে ফেরে না। আর দুই, প্রত্যেকটা লেভেলে এর পরিমাণ হু হু করে কমতে থাকে। এই দুটোর সাধারণ নিয়মই কিন্তু প্রকৃতির পুরো এনার্জি গেমটাকে কন্ট্রোল করে। এতক্ষণ তো প্রকৃতির নিয়মকানুন নিয়ে কথা বললাম, কিন্তু এখন এই খেলার মাঠে আরও একজন প্লেয়ার ঢুকে পড়েছে, আমরা, অর্থাৎ মানুষ। তো আমাদের চতুর্থ পর্ব হলো এই হিউম্যান ফ্যাক্টর নিয়ে, মানে আমাদের রাসায়নিক পদচিহ্ন। দেখা যাক আমাদের কাজ কারবার কিভাবে এই ব্যালেন্সটাকে ওলটপালট করে দিচ্ছে। একটা খুব চিন্তার বিষয় আছে, যেটাকে বলে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ব্যাপারটা কি? ধরুন আমরা খেতে কীটনাশক দিলাম, সেই কেমিক্যালটা পানিতে মিশে ছোট ছোট মাছের শরীরে গেল। এবার একটা বড় মাছ যখন ওই রকম 100টা ছোট মাছ খাবে, তখন ওই সব বিষ তার শরীরে জমা হবে, তাই না? পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর ফুড চেনের একদম টপে কারা আছে? আমরা। ফলে এই সব খতরনাক কেমিক্যালস আমাদের শরীরেই সবচেয়ে বেশি জমা হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। তবে সবটাই কিন্তু খারাপ খবর নয়। একটা আশার গল্প আছে। ওজোন লেয়ারের কথা মনে আছে? একটার সময় বিজ্ঞানীরা দেখলেন আমাদের ফ্রিজ আর এসি থেকে বেরোনো সিএফসি গ্যাস পৃথিবীর রক্ষা কবচ ওই ওজোন লেয়ারটাকে ফুটো করে দিচ্ছে। আর তারপর কি হলো? সারা দুনিয়া একজোট হলো, সিএফসি উৎপাদন বন্ধ করার জন্য চুক্তি হলো। আর আজ সব রেফ্রিজারেটর সিএফসি ফ্রি। এটা কিন্তু একটা বিরাট প্রমাণ যে মানুষ সমস্যা তৈরি করলেও সবাই মিলে চাইলে তার সমাধানও করতে পারে। এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। পঞ্চম অধ্যায়, আমাদের বর্জ্য বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে ছাপটা সবথেকে বেশি রেখে যাই সেটা হলো আমাদের ফেলে দেওয়া জিনিসপত্র। দেখুন, আমরা যে আবর্জনা ফেলি সেটাকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। এক হলো বায়োডিগ্রেডেবল, মানে যেগুলো পচে যায়, যেমন ধরুন আনাজের খোসা বা কাগজ। এগুলো সহজেই মাটির সাথে মিশে যায়। আর অন্যদিকে আছে নন বায়োডিগ্রেডেবল, যেমন প্লাস্টিক। এগুলো সহজে ভাঙে না, শত শত বছর ধরে পরিবেশে পড়ে থেকে একটা বোঝা তৈরি করে। আর এই কথাটা কিন্তু সরাসরি আমাদের লাইফস্টাইলের দিকে ইঙ্গিত করে, তাই না? একটু ভেবে দেখুন, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কের বোতল, অনলাইন শপিংয়ের বাক্স, আমাদের চারপাশটা এখন একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্যাকেজিংয়ে ভর্তি। আর ঠিক এই কারণেই আমাদের ময়লার স্তূপের বেশিরভাগটাই এখন নন বায়োডিগ্রেডেবল, যা প্রকৃতির জন্য হজম করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো চলুন আলোচনাটা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। ধরুন আমরা চা খাবো, কোনটা বেছে নেব? প্লাস্টিকের কাপ, মাটির ভার নাকি কাগজের কাপ? কোনটা পরিবেশের জন্য ভালো? প্রশ্নটা কিন্তু সহজ নয়। প্লাস্টিক তো খারাপ, আমরা জানি, কিন্তু মাটির ভার বানাতেও তো ভালো চাষের মাটি লাগে। আর কাগজের কাপের জন্য গাছ কাটা হয়। তাহলে কোনটা ভালো? হয়তো আসল উত্তরটা হলো এই তিনটের কোনোটাতেই সমাধান নেই। সমাধানটা লুকিয়ে আছে আমাদের অভ্যাসে। ইউজ অ্যান্ড থ্রো কালচার থেকে বেরিয়ে এসে যদি আমরা এমন কিছু ব্যবহার করতে পারি যা বারবার ব্যবহার করা যায়, হয়তো সেটাই